ভাবুন তো, হুট করেই এক নারীর জীবন জড়িয়ে পড়ল এমন এক ঝামেলায় যেখানে প্রতিটা ধাপেই মৃত্যুর হুমকি, বিশ্বাসঘাতকতা, সব মিলে একদম তালগোল পাকানো অবস্থা। কে বন্ধু, কে শত্রু, কিছুই বোঝা যায় না। সত্য মিথ্যা মিশে গেছে, যেন কুয়াশার মধ্যে হাঁটছে। এই হচ্ছে টেম্পেস্ট নামের স্পাই থ্রিলার গোছের একটু রোম্যান্টিকো একটা ড্রামার শুরুটা। গল্পের শুরুটায় দেখা মেলে দুই মূল ক্যারেক্টার, সিও মাঞ্জু আর তার স্বামী জাং জুনি। সিও মাঞ্জু দক্ষিণ কোরিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত, মানে বেশ হেভি ওয়েট কূটনীতিক। স্বামী জাং জুনি আবার সংসদ সদস্য, এবার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতেছে। স্বামীর জন্য নিজের চাকরি ছেড়ে দেশে ফিরেছে সিও মাঞ্জু। ভালোবাসার বহরটা বোঝাতে জাং জুনি তাকে একটা দামি নেকলেসও গিফট করে। গল্পটা এখান থেকেই টুইস্ট নিতে শুরু। পরদিন গির্জায় যায় তারা প্রার্থনার জন্য। বাইরে তখন প্রতিবাদকারীদের ভিড়, জুনিকের নীতির বিরুদ্ধে, কেননা সে নাকি উত্তর কোরিয়ার সাথে শান্তিপূর্ণ মিলনের পক্ষে। প্রতিবাদকারীরা তো একদম ক্ষেপে গেছে, ধরে নিয়েছে এতে দক্ষিণ কোরিয়ার 12টা বাজবে। টাইট সিকিউরিটি পেরিয়ে সিও মাঞ্জু আর তার বর ঢুকল গির্জায়। সিও মাঞ্জুর টনক নড়ে, দেখে কেউ তাদের ভিডিও করছে উপর থেকে। ওদিকে ফাদার প্রার্থনা শুরু করতেই হুট করে মিলিটারি পোশাক পরা কেউ একজন সামনে এসে বন্দুক বের করল এবং মাথায় ঢুকল না কিছু, সোজা গুলি করল জাংজুনিকে। চিৎকার, দৌড়াদৌড়ি। সিও মাঞ্জু ছুটে গেল, শরীর দিয়ে স্বামীকে বাঁচাতে চাইল। জুনিকের অবস্থা খারাপ। ঠিক তখনই উপরের ভিডিও করা লোকটা নেমে এলো, চমৎকার কায়দায় হামলাকারীকে সামলাল। কিন্তু হামলাকারীও কম না, সাথে সাথে বিষ খেয়ে আত্মহত্যা করল। মুখে কিছু অস্পষ্ট বলে গেল। জুনিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ওই যে অতিরিক্ত রক্তক্ষরণ, বাঁচল না। স্বামীর মৃত্যুতে সিও মাঞ্জু একেবারে ভেঙে পড়ল। এমন তো কল্পনাই করেনি। এখানেই শেষ না, জাং জুনিকের মৃত্যুতে শুধু দলেই ঝামেলা না, পারিবারিক লড়াইও শুরু। জাং পরিবার দক্ষিণ কোরিয়ার বড় শিপিং আর লজিস্টিক কোম্পানির মালিক, মানে সোজা কথায় তারা টাকার কুমির। দাদি আগেই সব সম্পত্তি দিয়ে দিয়েছিল জুনিককে। এখন স্বামীহারা সিও মাঞ্জু আইনের চোখে সম্পত্তির মালিক। কিন্তু দাদি, শাশুড়ি দুজনেই চায় না কোনো বহিরাগত, মানে সিও মাঞ্জু, ব্যবসার মালিক হোক। উইল পড়তেই দেখা গেল সব কিছু, মানে টাকার পাহাড়, সম্পত্তি সিও মাঞ্জুর নামে। শাশুড়ি চোটে গিয়ে ব্যাখ্যা চায়, দাদি তো সরাসরি অপমান করে, বলে বড় পরিবারের জন্ম না হলে কি হবে, এই পরিবারের যোগ্যতা তার নেই। সিও মাঞ্জু আবার তেজি, দাঁড়িয়ে জানিয়ে দিল ধনী পরিবারের জন্ম না হলেও মায়ের ভালোবাসায় বড় হয়েছে, লজ্জার কিছু নেই। কিন্তু দাদি শাশুড়ি আদালতে মামলা ঠুকে দিল সম্পত্তির জন্য। এখানেই শেষ না, জাং জুনিকের ছোট ভাই, মানে দেওর, যিনি প্রসিকিউটর, তিনিও প্রেসিডেন্ট হওয়ার লাইন ধরেছেন। সে আবার সিও মাঞ্জুকে বলে পাওয়ার সব সম্পত্তি যেন নিজের ক্যাম্পেইনে দান করে। সিও মাঞ্জু পাত্তা দেয় না, বলে মামলা করতে চাইলে করুক। এদিকে তদন্তে বেরিয়ে আসে হামলাকারী সার্জেন্ট কিম। সে ছিল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডে। বাসায় পাওয়া গেল জুনিককে নিয়ে তথ্য, ছবি। বোঝা গেল এই লোকটা আসলে পুনর্মিলন নীতির বিরোধী, মানে একেবারে উগ্রপন্থী। আর যেই লোকটা হামলাকারীকে বাধা দিল তার নাম বাক সানহো। কিন্তু কে, কোন দেশের, কিছুই পরিষ্কার না। ঘটনার পর থেকেই সে হাওয়া। সেই রাতে বাকি সানহোকে ফোন আসে, কেউ অনুরোধ করে যেন সে নিজেই সিও মাঞ্জুকে সুরক্ষা দেয়, কারণ আপাতত সে বেশ ঝামেলায়। এরপর থেকেই সানহো গোপনে তার পিছু নেয়। দেখে এত কষ্টেও সিও মাঞ্জু কেমন ঠান্ডা মাথায় সব সামলাচ্ছে। ভেতরে ভেতরে ভাঙলেও বাইরে থেকে একেবারে চাঙ্গা। সানহো আগে থেকেই চেনে সিও মাঞ্জুকে, মধ্যপ্রাচ্যে ভাড়াটে সৈন্য থাকার সময় থেকে। সিও মাঞ্জু অন্যরকম, জাতিসংঘের অ্যাম্বাসেডরদের মধ্যে একদম আলাদা। কোরিয়া নিয়ে তার আবেগ, বক্তৃতা সব মিলিয়ে সানহোর মনে গেঁথে গেছে। গির্জায় হারানো নেকলেসটা মেরামত করে ফেরত দেয় সানহো। কথা বলতে বলতে বোঝে কেউ মঞ্জুর পিছু নিচ্ছে। সানহো দ্রুত সেই ফলোয়ারদের টানেলে ফাঁদে ফেলে নিষ্ক্রিয় করে ফেলে, মঞ্জুকে নিয়ে পালায় নির্জন পাহাড়ে। পাহাড়ি আঁধারে একসময় মঞ্জু সানহোকে জিজ্ঞেস করে, তুমি কি কিমের শেষ কথা শুনতে পেয়েছিলে? সানহো বলে, হ্যাঁ, আমি পরিষ্কার শুনেছি। সোজা বলল, আমি গুপ্তচরকে মেরে ফেলেছি। কিমের মুখ থেকে এই কথা শুনে মঞ্জু গুবলেট পাকিয়ে গেল। কিম যদি মাথা খারাপ না করা থাকে, তাহলে তো মঞ্জুর স্বামী সত্যিই গুপ্তচর। ব্যাপারটা তো হজম করা যাচ্ছে না। ঠিক এই সময় বৃষ্টি নামে। পাহাড়ি কোঠলে বসে সানহো ফোন বের করে একটা ভিডিও চালায়।
যেটা ওই দিনই তুলেছিল। ভিডিওতে দেখা যায় মারার ঠিক আগে কিম বাইবেলের ভেতরে একটা বিজনেস কার্ড গুজে দিচ্ছে। কার্ডে শুরু একটা ফোন নাম্বার, আর কিছুই না। সানহো ওই নাম্বারে কল করে, কিন্তু নেটওয়ার্কহীন, ডিসকানেক্টেড। কিন্তু মজার ব্যাপার, কয়েক মিনিটের মধ্যে কিছু লোক ফোন বুথের সামনে এসে হাজির। তারা বুঝি কল ট্র্যাক করার চেষ্টায় ছিল। তখনই সানহো আর মঞ্জু বুঝে যায় ওই নাম্বারের মালিক নিশ্চয়ই কেউ বড় কর্তা। এবার সানহো দেখায় গির্জার বাইরের সিসিটিভি। কিম কাউকে গাড়ির ভেতরে দেখা করছে। কে জানো? মঞ্জুর ছোট দেওর। এখানেই তো সব গুলিয়ে গেল। এসব দেখে শুনে মঞ্জু ঠিক করল স্বামীর সহকারীদের সঙ্গে একটু কথা বলতে হবে। প্রধান সহকারী জানায়, ঘটনার মাসখানেক আগে থেকেই জাংজুনিকের কাছে অদ্ভুত ফোন আসছিল। লোকটা তখন থেকেই অস্থির, তুমুল দুশ্চিন্তা, নিরাপত্তা নিয়ে প্যাচাল। এমনকি মঞ্জু ফেরার আগের দিনও স্বামীটি টেনশন করছিল আর বলছিল, দেখো কাঠবিড়ালি আমাকে ফলো করছে। মঞ্জুর মনে পড়ে একদিন স্বামী কাঠবিড়ালির ছবি এঁকে দেখিয়েছিল। ছোট ভাই ছোটবেলায় কাঠবিড়ালির কামড় খেয়ে ডাকনাম পেয়েছিল কাঠবিড়ালি। পারিবারিক অ্যালবাম ঘাঁটতেই সব মিলে গেল। মানে স্বামীকে যার ফলো করছিল সে আসলে তার ছোট ভাই। এর মধ্যে আবার সহকারীর ফোন। সার্জেন্ট কিমের পরিবার হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কারা যেন সাহায্য করছে। এইসব শুনে মঞ্জুর সন্দেহ আরও পোক্ত হয়। স্বামীকে মেরেছে পেছনে বড় কেউ আছে। সহকারীকে নির্দেশ দেয়, কিমের পরিবারকে ফলো করো। বিমানবন্দরে গিয়ে দেখে তার দেশ ছেড়ে পালাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, তথ্য দেবার সময় সহকারী ধরা পড়ে যায়। ঠিক তখনই ছোট দেওরের ফোন। বলে সহকারী এখন ওর কাছে, মঞ্জুকে দেখা করতে বলল, সঙ্গে একটু হুমকিও। মঞ্জু দেখা করে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কেন জাংজুনিককে ট্র্যাক করছিলে? দেওর কোনো লজ্জা ছাড়াই বলে, জাংজুনিক গুপ্তচর, আমি শুধু ওকে রক্ষা করছিলাম। আরে যদি সবাই জানে প্রেসিডেন্ট প্রার্থী গুপ্তচর ছিল, তাহলে তো দেশ বিদেশে তুফান উঠবে। পরে যোগ করল, ব্যাকসানহো আসলে আমেরিকান হায়ার্ড গান, মানে মাশরুরিক কন্ট্রাক্টরের হয়ে কাজ করে। গির্জায় তাদের উপস্থিতিও নাকি আমেরিকান মিশনারি ব্যাপার। জাংজুনিককে তারা সবাই হুমকি ভাবত। মঞ্জু এসব শুনে মাথা নাড়ে। সে তো জানে স্বামী আসলে কতটা ভালো মানুষ, আর ছোট দেওর কতটা পলিটিক্যাল অ্যাম্বিশন নিয়ে ঘরে। এসব গুপ্তচরের গল্প পুরোটাই বানানো। মঞ্জুর তো বিশ্বাসই হচ্ছে না। তার দেওর খুব ভালো করেই জানত এই ভাবি যদি সামনে থাকে তার প্রেসিডেন্ট হওয়ার সব স্বপ্ন পানি। তো কোনো বাড়তি কথা না বলে সোজা বলে দিল 24 ঘন্টার মধ্যে দক্ষিণ কোরিয়া ছাড়তে হবে। মঞ্জু তখন সহকারীকে নিরাপদে পাঠিয়ে দিল, আর নিজেও রাজি হলাম ভাব দেখালো। এরপর গির্জায় গেল ফাদারের সাথে দেখা করতে। গিয়ে দেখে ফাদার মরেই আছে। ঘরের ভেতর আবার সেই ব্যাকসানহো চেয়েছিল মঞ্জুকে আড়াল করতে, কারণ খুনিটা তখনও ঘরে। একটু পরেই সানহো আর খুনির মধ্যে একদম সিনেমার মতো লড়াই শুরু হয়। জিজ্ঞাসাবাদে খুনি শুধু একটা কথাই বলল, গভীর সমুদ্রে এক নীল তিমি। এই ফাঁকে সে চম্পট হলো। তারপর সানহো ঘরের লুকানো দরজা খুলে মঞ্জুকে নিয়ে গির্জার নিচের গোপন টানেলে। মঞ্জু তো চুপ করে থাকার মেয়ে না, সরাসরি জিজ্ঞেস করল, তুমি কে? সানহো একদম ঠান্ডা মাথায় বলল, আমেরিকান মিলিটারি কন্ট্রাক্ট শেষ, এখন আমি ফ্রি। তারপর মঞ্জুর হাতে ফাদারের দেওয়া বাইবেলটা দিল। বাইবেলের ভেতর সেই বিজনেস কার্ড, শুধু একটা ফোন নাম্বার। বুঝে গেল ফাদারও গ্যাঞ্জামে জড়িত থাকতে পারে। সানহো জানত ফাদারকে বিষ দিয়ে মারা হয়েছে। তারা টানেলের আরও গভীরে গেল। ফাদার রেখে যাওয়া ওয়াইনের বোতল থেকে বেরোলো গোপন চিঠি আর স্যাটেলাইট ছবি। চিঠি লেখা আমেরিকান ডেপুটি সেক্রেটারি অন্ডারসনের থেকে জাংজুনিকের উদ্দেশ্যে। ছবিতে দেখা গেল উত্তর কোরিয়ার নিউক্লিয়ার সাবমারিন এগিয়ে আসছে। আমেরিকা তখন প্ল্যান করল ঝামেলা বাড়ার আগেই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র শেষ করে দেবে। শুনেই অন্ডারসন তো ঘামতে শুরু করল, কারণ এই কারণে গোটা কোরিয়া আর ইস্ট এশিয়ায় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। অন্ডারসন আবার কোরিয়ান আমেরিকান, দেশ বিদেশ দুই দিকেই দায়বদ্ধতা। তাই সে তার পুরনো বন্ধু জাংজুনিককে চিঠি লিখে সাহায্য চাইল। এবার মঞ্জু আর সানহো বুঝে গেল জাংজুনিক আর ফাদার মিলে বড় কোনো প্ল্যান করেছিল। প্রার্থনা শেষে ঠিক করল এই ভয়ানক সত্যটা সবাইকে জানাবে। আসলে কোরিয়া তখন যুদ্ধে একেবারে দ্বারে এসে দাঁড়িয়েছে। পরদিন বিদায়ের আগে ব্যাকসানহো ফাদারের দেওয়া সেই সেন্ট লকেটটা মঞ্জুকে দিল, যেন কিছু হলে রক্ষা করে। স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে মঞ্জু সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতির সাহায্য নেবে। কিন্তু রাষ্ট্রপতি অন্ডারসনের চিঠি হাতে পেয়েই পুড়িয়ে ফেলল। আসল ঘটনা হচ্ছে, জাংজুনিকের খুনের পর রাষ্ট্রপতি পুরো নিউক্লিয়ার হুমকির খবর পেয়ে গেছিল।
যুদ্ধ ঠেকাতে সে সত্যটা গোপন রাখার সিদ্ধান্ত নেয়, আর আমেরিকা কোরিয়া জোট আরও শক্তিশালী করার চেষ্টা করে। রাষ্ট্রপতি সমঞ্জুকে সরাসরি বলে দেয়, সামনে যুদ্ধ, এসব থেকে দূরে থাকো। কিন্তু মঞ্জু এই ফাঁকি ফাঁকি খেলায় রাজি না। ওর মাথায় তখন নতুন চিন্তা। সেই দিনই মঞ্জু তার শাশুড়িকে জিজ্ঞেস করল, পারিবারিক ব্যাকগ্রাউন্ড অপছন্দ হলেও কেন জাংজুনিকের সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলেন? শাশুড়ি বলল, মঞ্জুর মধ্যে এক ধরনের সহযোগিতা আর সহমর্মিতা আছে যা তাকে মুগ্ধ করেছিল। মানুষও তাকে বিশ্বাস করে। শাশুড়ির কথা শুনে মঞ্জু এবার একদম সাহস দেখালো। বলল সে স্বামীর অসমাপ্ত কাজটা শেষ করতে চায়, রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াবে। শাশুড়ি যদি পুরোপুরি সাপোর্ট করে তাহলে সব সম্পত্তি তার হাতে তুলে দেবে। শাশুড়ি বিনা দ্বিধায় রাজি, কারণ ছোট ছেলে বিশ্বস্ত নয়, বড় ছেলের উত্তরাধিকার দরকার। চুক্তি হয়ে যাওয়ার পর শাশুড়ি জাংকে বলল ছোট ছেলের সাথে যোগাযোগ করতে, সহকারীকে নিরাপদে ফিরিয়ে দিক, নির্বাচন থেকে সরে যাক আর ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ুক। যুদ্ধ ঠেকাতে মঞ্জু তখন সব রিস্ক নিতেই প্রস্তুত। অন্যদিকে ইয়ালো নদীর ধারে বেক সানহো উত্তর কোরিয়া যেতে চাইলেও মঞ্জুকে একা ফেলে যেতে পারছিল না। তাই সে ঠিক করল মঞ্জুর পাশেই থাকবে, কিছু হোক এইবার ছাড়বে না। সবাই একসাথে এই ঝামেলা সামলাবে, এই ছিল প্ল্যান। ওদিকে প্রেসিডেন্ট প্রার্থী হতে মঞ্জু যেন রীতিমতো ওয়ার্ম আপ নিচ্ছে। শুরুতেই সে হাজির এক বয়স্ক ইতিহাসবিদের দোরগোড়ায়। এই লোকটা আবার তার স্বামীরও গুরু ছিলেন। মঞ্জু চাইল লোকটার হ্যামত, বিশেষ করে উত্তর কোরিয়া নিয়ে কুটচালে। কিন্তু প্রফেসর একদম সোজা কথা বলল, যুদ্ধ হবে, এটাই ভবিতব্য। তুমি চাইলে এখন লড়াইয়ে নামতে পারো, নইলে ইতিহাসের স্রোত তোমাকে গিলে ফেলবে। মঞ্জুও নাসরবান্দা, বলে আপনি পাশে থাকলে আমি ইতিহাসই বদলে ফেলব। মঞ্জু বুঝে গেল মিডিয়া ছাড়া কিচ্ছু হবে না, ওরা চাইলে মানুষকে রাতারাতি দেবতাও বানাতে পারে। আমেরিকার এক পত্রিকার ছবিতে দেখা গেল সে হিমশিম খেয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে। এই ছবি ভাইরাল হয়ে পুরো ক্যাম্পেইনটাই যেন দম পেল। এরপর মঞ্জু তার দেবরকে ব্ল্যাকমেল করল, প্রমাণ দেখালো ওর বইয়ের সাথে কেমন বাজে ব্যবহার আর অন্যায় সম্পর্কের ভিডিও। শর্ত একটাই, দেশ ছাড়ো। লোকটা বাধ্য হয়ে রাজি। শাশুড়ি, ওহ, উনি তো আর এক লেভেলের খেলোয়াড়। পার্টি চেয়ারম্যানকে ডেকে বলে দিলেন, মঞ্জুকে ক্যান্ডিডেট না বানালে তোমার লুকানো মেয়ের খবর মিডিয়ায় ফাঁস করে দেব। চেয়ারম্যানের মুখ শুকিয়ে গেল, শেষমেশ তিনি মঞ্জুর প্রচারে নাম নেন। এই টিমওয়ার্কে মঞ্জু রাতারাতি হিট, পার্টির টপ ক্যান্ডিডেট হয়ে গেল। সামনে রবিবার গুয়ানহা স্কোয়ারে বিশাল ভিড়ের সামনে সে ঘোষণা দেবে, আমি প্রেসিডেন্ট লড়তে আসছি। শাশুড়ি আবার বুঝে গেছেন পিপল এখন মঞ্জুকে দেখছে জুয়ান অফ আর্ক হিসাবে। স্বামীকে বাঁচাতে বন্দুকের সামনে ঝাঁপিয়ে পড়েছে যে নারী, এই ইমেজ ধরে রাখতে স্পেশালিস্ট নিয়োগ দিলেন, যাতে নিখুঁত ভাষণ হয়। এদিকে বেক সানহো আমেরিকান আর্মি কন্ট্রাক্টরদের সাথে চুক্তি বাড়িয়ে অস্ত্রপত্র জোগাড় করছে। ফাঁকেই মনিটরে চলছে সেই ঐতিহাসিক জাতিসংঘ ভাষণ, যা আজও ওকে গা শিউরে দেয়। আরেকটি টুইস্ট, বর্তমান প্রেসিডেন্ট খবর পেলেন মঞ্জু দাঁড়াচ্ছে। ফোন দিয়ে নিজের বিরক্তি ঝাড়লেন সরাসরি। মঞ্জু পাত্তা দিল না, কারণ জানে আমেরিকার মঞ্জু গিয়ে এই ক্রাইসিস ম্যানেজ হবে না। কূটনীতি টুটনীতি বাদ, সত্যটাই ওর হাতিয়ার। সব শেষে এলো সেই বিগ ডে, ক্যান্ডিডেট ঘোষণার দিন। মঞ্জু ফুল অন কনফিডেন্সের টিম নিয়ে বের হলো ওয়াংজু মেমোরিয়াল পার্ক থেকে, গন্তব্য গুয়ানহা স্কোয়ার। পুরোটা লাইভে। সবাই ভাবছে সব ঠিকঠাক। এই সময় আসে কাল বৈশাখী। বেক সানহো জানতে পারে এক বোম এক্সপার্টকে ট্রেন স্টেশনে দেখা গেছে। খবর একদম সত্যি। ও তড়িঘড়ি ফোন করে সতর্ক করে, দয়া করে ট্রেনে উঠো না। কিন্তু ততক্ষণে মঞ্জু উঠেই পড়েছে। টেনশনে চূড়া, বেক সানহোর কণ্ঠে আতঙ্ক, আপনার সিটের নিচে বোমা, সঙ্গে সঙ্গে লাইভ বন্ধ। পরিস্থিতি তাণ্ডার। বেক সানহো ওয়ার্নিং দিয়ে নিজে গাড়ি নিয়ে ছুটল ট্রেনের পেছনে। পরে স্টেশনে দুজনের দেখা। ট্রেনের ভিতর গিয়ে বোমা পাওয়া গেল। টাইমার চড়ছে, মাত্র 6 মিনিট বাকি। বেক সানহো মঞ্জুকে বলে, চুপচাপ বসো। নিজে শুরু করলো বোমা ডিঅ্যাক্টিভেট করতে। এক তার কাটার পর মঞ্জুর হাত ধরে নিজের সিট বদল করল, যাতে ও নিরাপদ থাকে। সময় ফুরিয়ে আসছে। ঠিক তখনই মঞ্জু বেরিয়ে এলো আর বোমা ব্লাস্ট। পুরো সিট উড়ে গেছে। বাইরে দাঁড়িয়ে মঞ্জু ভিতরে তাকায়। ধ্বংসস্তূপে হঠাৎ বেক সানহো উঠে দাঁড়ায়, দগ্ধ, ক্ষতবিক্ষত, কিন্তু বেঁচে আছে। ওর চোখে এক অদ্ভুত শান্তি। সবাই বলে বিশ্রাম নাও, বেক সানহো শোনে না। আমি যাবই, ঘোষণা দেবই। অবশেষে সে প্রবেশ করে সিওলে। লাখ লাখ মানুষের করতালির মাঝে মঞ্চে উঠে সে লেখাজোকা ফেলে দিয়ে একেবারে নিজের ভাষায় বলে, ব্যথা, অভিজ্ঞতা, স্বপ্ন সব খুলে জানায়। প্রতিজ্ঞা করে এই দেশকে ঐক্যের দিকে নিয়ে যাব, হতাশা থেকে আশায় ফেরাবো।
এত ইমোশনাল স্পিচ, পুরো ভিড় দাঁড়িয়ে হাততালি দেয়, পার্টির চেয়ারম্যানও উঠে প্রশংসায়। আরেক কোণে শানহো তাকিয়ে, তার চোখে মুগ্ধতা, ভালোবাসা। পরে বোমা ইনভেস্টিগেশনে গিয়ে হঠাৎ মঞ্জুর নজর পড়ে বেকসানহোর দিকে। চোখাচোখি হতেই নিজের গলায় স্বামী দেওয়া নেকলেসটা চেপে ধরে। রাতে ঘুম আসে না, সে গির্জায় যায়। এইবার শুধু স্বামী দেওয়া ক্রুসিফিক্স নয়, বেকসানহো দেওয়া সেই সেন্ট লকেটটা গলায় ঝুলিয়ে নিল সে। একটু পরেই বেকসানহো হুট করে হাজির, যেন ছায়ার মতো। তখন সিওমাঞ্জু একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, আমি তো শুধু বিপদেই পড়ি, আর আপনি ঠিক তখনই হাজির হন কেন? বেকসানহো একদম গম্ভীর মুখে বলল, আপনার স্বামীকে যখন মেরে ফেলল তখন থেকেই বুঝেছিলাম আপনি পরের টার্গেট। এই বোমা আসলে হুমকি, যেই কোরীয় উপদ্বীপে শান্তির চেষ্টা করবে সে বাঁচতে পারবে না। কথাটা এমন সিরিয়াস যে গায়ে কাঁটা দিতে লাগে। আরও এক ধাপ এগিয়ে এবার বেকসানহো সরাসরি বলেই ফেলল, আমি আপনার সুরক্ষা সহকারী হতে চাই। পুরোটা বিশ্বাস থেকে বলল, সিওমাঞ্জু পারবেন, এই যুদ্ধ থামাতে পারবেন। এতটা সোজাসাপটা প্রস্তাব শুনে সিওমাঞ্জু আর বেশি ভাবল না, একরকম ঝটপট হাত বাড়িয়ে রাজি হয়ে গেল। এইদিকে সমুদ্রের গর্জন, আকাশে কালো মেঘ, সাবমেরিনের ছায়া, সব মিলে যেন একটা ঘোর লাগা টেনশন। মনে হচ্ছিল এবার যুদ্ধ আসলেই ঠেকানো যাবে তো। উত্তর কোরিয়ার সেই পারমাণবিক হুমকি মাথার উপর ঝুলছে। এভাবেই রহস্য আর আতঙ্কের মধ্যে দিয়ে গল্পের প্রথম পর্ব এখানেই শেষ।